রাশিয়ার নাজুক অর্থনীতি ও ব্যর্থ স্থল অভিযানের কথা স্মরণ করিয়ে দিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, বাস্তবতা মেনে নিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এখন যুদ্ধ বন্ধের আলোচনায় ফেরা উচিত। রবিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইউরোপের দেশগুলোর মাধ্যমে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বিক্রির অনুরোধ বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। এছাড়া গাজা পরিস্থিতি নিয়ে ইসরায়েল ও আরব নেতাদের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন ভ্যান্স। রাশিয়ার ইতিহাসে প্রতিটি পরাজয়ের পরই রাশিয়ায় সংস্কার এসেছে দাবি করে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রেডোস্লাভ সিকোরস্কি বলেন, যুদ্ধে মস্কো পরাজিত হলে তা কেবল ইউক্রেন বা ইউরোপের জন্য নয়, রাশিয়ার জন্যও ভালো হবে। অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে রবিবার ফক্স নিউজের সঙ্গে কথা বলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আলোচনার শুরুতেই এফবিআইয়ের সাবেক ডিরেক্টর জেমস কোমির বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক প্রতিশোধ নয়, বরং তা আইন ও তথ্যের ভিত্তিতে পরিচালিত হচ্ছে বলে দাবি করেন তিনি। টিকটকের বিষয়ে নতুন চুক্তি নিয়ে কোম্পানির ৮০% বেশি শেয়ার এবং বোর্ডের ৬০টি আসনের মধ্যে ৬টি আমেরিকার বিনিয়োগকারী ও তাদের অংশীদারদের নিয়ন্ত্রণে থাকবে বলে জানান ভ্যান্স। সম্ভাব্য সরকারি অচলাবস্থা নিয়ে ডেমোক্র্যাটদের সমালোচনা করে ভ্যান্স অভিযোগ করেন, একটি পরিচ্ছন্ন বিল পাশে বাধা দিচ্ছেন তারা। এছাড়াও গাজা পরিস্থিতি নিয়ে ইসরায়েল ও আরব নেতাদের সাথে আলোচনা চলছে জানিয়ে জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন ভ্যান্স। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পও গাজার নিয়ন্ত্রণ সেখানকার জনগণের কাছে রাখার পক্ষে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলতে গিয়ে ভাইস প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার অর্থনীতি এখন খুবই নাজুক এবং ইউক্রেনেও নতুন ভূমি দখল করতে পারছে না মস্কো। তাই বাস্তবতাকে মেনে নিয়ে যুদ্ধ বন্ধ করা উচিত প্রেসিডেন্ট পুতিনের। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারি ও ইউরোপিয়ান চাপ উপেক্ষা করেই কিয়েভে জোরালো হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। রবিবার এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দেন, এসব কর্মকাণ্ডের জন্য মস্কোকে জবাবদিহি করতে হবে। এই সপ্তাহে আমরা আমাদের ইউরোপিয়ান বন্ধুদের সাথে একসাথে কাজ করব, যাতে বিমান প্রতিরক্ষা বিষয়ে পদক্ষেপগুলো যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন করা যায়। আমরা আমেরিকার কাছ থেকেও জোরালো পদক্ষেপ আশা করি। রাশিয়াকে তাদের অবস্থান পরিবর্তন করতে এবং যুদ্ধ বন্ধ করতে আসলে কি কি পদক্ষেপ নিতে হতে পারে সেই সম্পর্কে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলেছি। রাশিয়া যা করছে তার জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে। এদিকে নেটোর আকাশসীমায় রাশিয়ার অনুপ্রবেশ ও ইউক্রেন যুদ্ধ নিয়ে সিএনএন এর সঙ্গে কথা বলেন পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী রেডোস্লাভ সিকোরস্কি। তিনি জোর দিয়ে বলেন, পোল্যান্ডের নিজস্ব আকাশসীমা, নাগরিক এবং সম্পত্তির সুরক্ষার অধিকার রয়েছে। সিকোরস্কি বলেন, পুতিন অল্প সময়ের মধ্যে কিয়েভ দখলে নিতে পারবেন এমন ধারণা নিয়ে এই যুদ্ধ শুরু করলেও তার সব অনুমান ভুল প্রমাণিত হয়েছে। মিশিগানে মরমন চার্চে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জন হয়েছে, ৮ জন আহত হয়েছে। এছাড়া পুলিশের পাল্টা গুলিতে বন্দুকধারী নিহত হয়েছে। তার নাম থমাস জ্যাকব স্যানফোর্ড, বয়স ৪০ বছর। স্থানীয় কর্মকর্তারা জানান, ডেট্রয়েট থেকে ৬০ মাইল উত্তর পশ্চিমে গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরে ওই চার্চে গাড়ি উঠিয়ে দেন এবং বন্দুক হামলা চালান সন্দেহভাজন থমাস। চার্চে ইচ্ছাকৃতভাবে আগুনও দেন তিনি। ওদিকে নর্থ ক্যারোলাইনার সাউথ পোর্টে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও কয়েকজন। ঘটনার সাথে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। মিশিগানের মরমন চার্চে বন্দুকধারীর এলোপাথারি গুলিতে আহতদের মধ্যে একজন ডিপার্টমেন্ট অফ ন্যাচারাল রিসোর্স অফিসার এবং একজন গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপ অফিসারও রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার সকালে ডেট্রয়েট থেকে ৬০ মাইল উত্তর পশ্চিমে গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরের লেটার ডে সেন্ট চার্চে সন্দেহভাজন হামলাকারী গুলি ছোড়ে, কিন্তু পাল্টা গুলিতে বার্টনের নাগরিক ৪০ বছর বয়সী হামলাকারী নিহত হয়েছে বলে জানায় স্থানীয় পুলিশ। A 40-year-old suspect from Burton. He's a male. He drove his vehicle through the front doors of the church. হামলাকারী চার্চে ঢুকে সেখানে আগুন ধরিয়ে দেয়, পরে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার ফাইটাররা। Have that scene secure. That fire was just extinguished by the Grand Blanc Township Fire Department within the past hour. ঘটনাস্থল থেকে একটি অ্যাসল্ট রাইফেল উদ্ধার করেছে পুলিশ। জানার চেষ্টা করছেন হামলার মোটিভ। যাচাই করা হচ্ছে হামলাকারীর কল রেকর্ড। তদন্তে সহায়তা করতে অন্তত ১০০ এফবিআই এজেন্টকেও কাজে নামানো হয়েছে বলে জানিয়েছেন গ্র্যান্ড ব্ল্যাঙ্কের পুলিশ প্রধান উইলিয়াম রেনি।
ঘটনার পর সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে পরিকল্পিতভাবে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপর হামলা বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করেন তিনি। সহিংসতার এই মহামারী এখনই বন্ধ করতে হবে বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে নর্থ ক্যারোলাইনার সাউথ পোর্টে এক বন্দুকধারীর গুলিতে অন্তত 3 জন নিহত হয়েছে, এতে বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার রাত 9:30টার দিকে সাউথ পোর্ট ইয়র্ক বেসিনে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের মুখপাত্র চায়াম কেচাম জানান, ডকের কাছে একটি নৌকা ভিড়লে হামলাকারী হঠাৎ গুলি চালায়। এরপর একটি নৌকা নিয়ে ওই হামলাকারী সমুদ্র উপকূল পথ ধরে পালিয়ে যান। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রায় আধা ঘন্টা পর কাছের ওক আইল্যান্ডে কোস্টগার্ড সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। সাউথ পোর্ট পুলিশ প্রধান টড কোরিং জানান, নিহত ছাড়াও ওই হামলায় অন্তত 6 জন আহত হয়েছে, যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। Suspect is a now Max Edge. He's been arrested and charged with 3 counts of first-degree murder. নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বর্তমান মেয়র এরিক অ্যাডামস। রবিবার এক ভিডিও বার্তায় নির্বাচনী প্রচারণা বন্ধের সিদ্ধান্তের কথা জানান তিনি। তার এই সিদ্ধান্তে ডেভিড ডিকেন্সের পর এরিক অ্যাডামসই এক মেয়াদের জন্য নিউ ইয়র্ক সিটির মেয়রের দায়িত্ব পালনের পথে হাঁটলেন। নির্বাচন থেকে তার সরে দাঁড়ানোর ঘোষণায় আশ্চর্য হননি বলে জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির সমর্থিত মেয়র প্রার্থী জোরান মামদানি। অবশ্যই পূর্ব ধারণা অনুযায়ী নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন থেকে সরিয়ে গেলেন বর্তমান মেয়র এরিক অ্যাডামস। রবিবার প্রায় 9 মিনিটের ভিডিও বার্তায় তিনি বলেন, মেয়র হিসেবে দায়িত্ব পালন করা ছিল বড় সম্মানের। অনেক সাফল্য থাকলেও তার পক্ষে আর নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়া সম্ভব নয় বলেও জানান অ্যাডামস। কারো প্রতি সরাসরি সমর্থন ঘোষণা না করলেও ডেমোক্রেটিক পার্টির মেয়র প্রার্থী জোরান মামদানি এবং রিপাবলিকান প্রার্থী অ্যান্ড্রিউ কোমোকে ইঙ্গিত করে সতর্ক করেন মেয়র। অ্যাডামস বলেন, গুরুত্বপূর্ণ পরিবর্তন অবশ্যই জরুরি, কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ধরে যে ব্যবস্থা গড়ে তোলা হয়েছে তা ধ্বংস করতে চাইলে এ বিষয়ে যারা কথা বলে তাদের জবাব দিতে হবে। Too often, insidious forces use local government to advance divisive agendas. ভিডিও বার্তায় প্রচারণা বন্ধ হলেও জনসেবার পথ বন্ধ হবে না বলেও জানিয়েছেন মেয়র অ্যাডামস। বলেন, নিউ ইয়র্কের একজন নাগরিক হিসেবে শহরের জন্য লড়াই চালিয়ে যাবেন তিনি। I urge New Yorkers to choose leaders not by what they promise, but by what they have delivered. মেয়র নির্বাচন থেকে এরিক অ্যাডামসের সরে যাওয়া প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক পার্টি মনোনীত প্রার্থী জোরান মামদানি। এরিকের সরে যাওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার বিলিয়নার দাতাদের জন্য ভালো হয়েছে বলেও মনে করেন তিনি। একই সঙ্গে নিউ ইয়র্কের শ্রমজীবী মানুষের তাদের জীবনযাত্রার ব্যয়ের দিকে তাকানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন মামদানি। He speaks about the necessity of lowering costs, of improving quality of life, of keeping New Yorkers safe. এরিক অ্যাডামসের মেয়র থাকাকালীন সময়ে দেশের দরিদ্র মানুষের বসবাস করা 4টি শহরের একটি নিউ ইয়র্ক বলেন মামদানি। ভিডিও বার্তায় নিউ ইয়র্কবাসী কি সমস্যার মুখোমুখি হচ্ছেন উল্লেখ করেছেন মেয়র অ্যাডামস। এ প্রসঙ্গে মামদানি বলেন, এরিক অ্যাডামস শহরবাসীর ব্যয় কমানো, জীবনমান উন্নত এবং নিরাপদে রাখার চেষ্টার কথা বলেছেন। তবে তিনি সমস্যা নির্ধারণ করলেও সমাধান করতে পারেননি বলেও অভিযোগ করেন মামদানি। পোর্টল্যান্ডে ন্যাশনাল গার্ড মোতায়েনের মতো পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন ওরেগনের ডেমোক্রেটিক গভর্নর টিনা কোটেক। রবিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছা অনুযায়ী পোর্টল্যান্ডে ন্যাশনাল গার্ড মোতায়েনে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করেন তিনি। এদিকে ন্যাশনাল গার্ডকে ট্রাম্প খেলনা বাহিনীতে রূপান্তর করেছেন বলে অভিযোগ করেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেনিল বাইনাম। অন্যদিকে ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানান রিপাবলিকান সেনেটর র্যান্ড পল। এবার অপরাধ দমনে অরেগনের পোর্টল্যান্ডে ন্যাশনাল গার্ড সহ অন্যান্য ফেডারেল সংস্থার সদস্যদের মোতায়েনের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প জানান, আইস কার্যালয়গুলোতে সন্ত্রাসী হামলা মোকাবেলায় অপরাধপ্রবণ পোর্টল্যান্ডে ন্যাশনাল গার্ড সহ অন্যান্য ফেডারেল বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। পোর্টল্যান্ডকে যুদ্ধবিধ্বস্ত শহরের সাথে তুলনা করে এ বিষয়ে ওয়ার্ড সেক্রেটারি পিট হেগসেথকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন ট্রাম্প। এদিকে পোর্টল্যান্ডে ন্যাশনাল গার্ড মোতায়েনের মতো পরিস্থিতির সৃষ্টি হয়নি দাবি করে ওরেগনের ডেমোক্রেটিক গভর্নর টিনা কোটেক জানান, পোর্টল্যান্ডে ন্যাশনাল গার্ড মোতায়েনের এখতিয়ার রাখেন না প্রেসিডেন্ট ট্রাম্প। পোর্টল্যান্ডের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে জানিয়ে কোটেক বলেন, জাতীয় নিরাপত্তায় হুমকির সৃষ্টি করে এমন কোনো জরুরি পরিস্থিতি দেখা যায়নি। There is no insurrection. There is no threat to national security. And there is no need for military troops in our major city.
পোর্টল্যান্ডে সেনা মোতায়েন বিষয়ে ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে ওরেগনের গভর্নর বলেন, স্টেটগুলোর স্বাধীনতা খর্ব করার অপচেষ্টা সহ্য করা হবে না। ন্যাশনাল গার্ড মোতায়েনে কমিউনিটিতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও উদ্বেগ জানান তিনি। It interferes with local law enforcement's ability to fulfill their mission. And frankly, it drains taxpayer resources that could be better spent elsewhere. এদিকে একাধিক জরিপের বরাত দিয়ে রয়টার্স জানায়, বছরের শুরু থেকে পরবর্তী 6 মাসে পোর্টল্যান্ডে অপরাধের হার নিম্নমুখী ছিল। 6 মাসে হত্যাকাণ্ডের মতো অপরাধ প্রায় 51% কমেছে বলেও জানায় তারা। ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান জেনিল বাইনাম অভিযোগ করেন, ন্যাশনাল গার্ডকে খেলনা বাহিনীতে রূপান্তরিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। অহেতুক ফেডারেল বাহিনী নিয়োগ করে দেশের মানুষের মধ্যে ট্রাম্প বিভক্তি ছড়িয়ে দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। এদিকে হোমল্যান্ড সিকিউরিটি কমিটির চেয়ারম্যান সেনেটর র্যান্ড পল জানান, ফেডারেল অবকাঠামোগুলোর নিরাপত্তা নিশ্চিতে প্রেসিডেন্ট যে কোনো ধরনের উদ্যোগ নিতে পারেন। শিকাগোর উদাহরণ তুলে ধরে তিনি বলেন, কমিউনিটিতে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়া রুখতে ট্রাম্পের উদ্যোগ প্রশংসনীয়। অপরাধপ্রবণ সিটিগুলোতে ন্যাশনাল গার্ড সহ অন্যান্য ফেডারেল সংস্থার সদস্যদের মোতায়েনের পক্ষে অবস্থান না নিলেও পোর্টল্যান্ডের পরিস্থিতি বিবেচনায় রেখে ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানান সেনেটর পল। তিনি বলেন, সবকিছুর বাইরে পোর্টল্যান্ডের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। ওরেগনের ডেমোক্রেটিক নেতৃত্ব এ বিষয়ে যৌক্তিক আচরণ করবেন বলেও আশা করেন রিপাবলিকান এই সেনেটর। জোরান মামদানি মেয়র নির্বাচনে ডেমোক্রেটদের কোনো ভোট পাবেন না বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কোমো। রবিবার সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে গিয়ে নিউ ইয়র্কের সাবেক গভর্নর একথা বলেন। আগামী 4 নভেম্বর নিউ ইয়র্কের মেয়র নির্বাচন সামনে রেখে প্রার্থীরা ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। দুর্গাপূজায় একটি মণ্ডপ পরিদর্শনে গিয়ে মেয়র প্রার্থী ও সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমো আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, প্রাইমারি নির্বাচনে কেবল ডেমোক্র্যাটরা ভোট দিয়েছেন, কিন্তু নভেম্বরের নির্বাচনে সব ভোটার ভোট দিতে পারবে, যেখানে ফলাফল নিজের পক্ষে যাওয়ার আশা করেন তিনি। This is now a much larger election where more New Yorkers will vote. And I am telling you, and I'm out there every day, New Yorkers do not support what Mamdani supports. সাবেক গভর্নর বলেন, ডেমোক্র্যাট প্রার্থী জোরান মামদানির নীতি নিউ ইয়র্কের মানুষ সমর্থন করবে না। Now we can juxtapose the two philosophies and people can see those facts. In the primary, no one understood who Mamdani was or what he believed or what he represented. When they do, they will reject who he is. কোমো আশা করেন, বর্তমান মেয়র এরিক অ্যাডামস নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণে 4 নভেম্বরের নির্বাচনে জয় পাওয়া তার জন্য সহজ হবে। আগামী 4 নভেম্বর নিউ ইয়র্কের মেয়র ইলেকশনকে ঘিরে প্রধান দুই প্রার্থী জোরান মামদানি ও সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমো ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। প্রতিটি জায়গায় গিয়ে তারা আগামী 4 বছর নিউ ইয়র্ককে কিভাবে আরো সুন্দর, বাসযোগ্য ও নিরাপদ করা যায় সেসব পলিসি সবার কাছে তুলে ধরছেন। প্রবাসীদের মধ্যে সুস্থ ধারার সংস্কৃতির চর্চা বাড়াতে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো বাংলাদেশি মেলা। সাউথ জ্যামাইকার আর্চি স্পিগনার পার্কে এই মেলার আয়োজন করে গোল্ডেন এজ হোম কেয়ার। বাংলা সংস্কৃতি নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে আগামীতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন আয়োজকরা। সকাল দুপুর গড়িয়ে বিকেল, তখনও সাউথ জ্যামাইকার মাঠে কেউ ব্যস্ত কেনাকাটায়, কেউ পরিবার নিয়ে ঘোরাঘুরিতে, আবার কেউ উপভোগ করছেন দেশের জনপ্রিয় সব গান। বাংলাদেশি অধ্যাসিত এ এলাকার আর্চি স্পিগনার পার্ক যেন পরিণত হয়েছে এক টুকরো বাংলাদেশে। গোল্ডেন এজ হোম কেয়ার আয়োজিত এ মেলায় সবাই যেন ফিরে গেছেন তাদের শেকড়ে। খুবই ভালো লাগছে মেলাতে এসে, মনে হচ্ছে বাংলাদেশের মতো অনেক এনজয় করতেছি, গানগুলো শুনে অনেক ভালো লাগছে। বাংলাদেশটাকে অনেক মিস করি, কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এনজয় করতে পারতেছি, অনেক ভালো লাগছে আমাদের। বিদেশের মাটিতে দেখবেন যে যখন একজন বাংলাদেশি মানুষ আমরা পাই, সে আমাদের পরিচিত হোক অপরিচিত হোক, আমরা কিন্তু কি করি, তার সাথে আন্তরিকতার সাথে কথা বলি বা তাকে হেল্প করার চেষ্টা করি। ধরেন এরকমই একটা বিষয় এই মেলা। বলে দেখি আমাদের এই দেশের ইয়াং জেনারেশনদেরকে এরকম পরিবেশে ইনভলভ করা, এটা আমাদের জন্য অনেক বেশি দরকার, কারণ তারা সামাজিকভাবে বেড়ে উঠতে হলে আমাদেরকে এই ধরনের পরিবেশ বেশি বেশি করে তৈরি করা আমাদের দরকার।
আমি আশা করি আগামীতে আমাদের সুস্থ বিনোদনের জন্য এমন আয়োজন নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন মেলায় অংশ নেয়া অনেকেই। আমাদের অনেক ভাল লাগে যে নিউ ইয়র্কে যখন একটা জায়গায় আমরা মেলা করি, সবাই চলে আসে, সব বাঙালিরা একসাথে থাকে, নানান টাইপের আমরা কাজ করতে পারি, আসলে ভালো লাগে আসলে। আর এটা খুবই সুন্দর একটা আয়োজন মেলাটা। নর্মালি আমরা স্ট্রিট মেলাতে যাই, ওটা একটু কনজাস্টেড থাকে, কিন্তু মেলাটার আয়োজনটা খুব সুন্দর, মাঠের মধ্যে সুন্দর পরিবেশ, অর্গানাইজে খুব ওদের ভালো। প্রবাসে থেকেও নিজেদের সংস্কৃতি যেন কেউ ভুলে না যায়, সেজন্যই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। আপনারা জানেন এদেশে যখন সন্তানরা পড়াশোনা করে তখন তারা এদেশি ভাষায় পড়াশোনা করে, এবং যখন তাদেরকে অনুরোধ করা হয় যে কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নেওয়ার জন্য, তখন তারা অন্য ধরনের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নেয়, হয় স্প্যানিশ, না হলে ফ্রেঞ্চ অথবা রাশিয়ান। ওরা বিভিন্ন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তারা বাংলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে নেয় না। তখন তারা বাংলা পড়তে পারে না, বাংলা লিখতে পারে না, কিন্তু পারিবারিক সূত্রে তারা হয়তো বাংলা কেউ বলতে পারে। যার কারণে এই বাংলা সংস্কৃতি যেন আমরা ভুলে না যাই, আমাদের রুট যেন ভুলে না যাই, সেই কারণে আমাদের এই প্রয়াসটা। ভবিষ্যতের জন্য আরো সুন্দর হোক, এবং অসংখ্য বাঙালি এলাকায় আসছেন। এই ফার্স্ট টাইম বাংলাদেশিদের মেলা হচ্ছে, আমরা খুব প্রাউড ফিল করছি এই মেলাটা করতে পেরে, এবং আগামী দিনগুলিতে আরো যেন মানুষ আকর্ষণীয় এই মেলা দেখার জন্য। এই মেলাটা আমরা জানতামই না এত বাঙালি এই এলাকাতে আছে। সো আজকে মেলা দিয়ে বুঝতে পারলাম, দেখেন অসংখ্য বাঙালি আসতেছে, তো ফিউচারে আরো বড় করব। শিল্পীদের গান মুগ্ধতা ছড়ায় মেলায়, নেচে গিয়ে গোটা মেলা উপভোগ করেন বাংলাদেশি আমেরিকানরা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।